তো এইখান থেকে যদি আমরা যে চাই যে না আমরা হচ্ছে বিং এর বটকে আমাদের সাইটে অ্যালাউ করব না, যেহেতু বিং এর বটকেও আমরা অ্যালাউ করিনি, তাহলে এমএসএন বটও অ্যালাউ করার কোনো সুযোগ আমাদের কাছে নাই। তো আমরা এখান থেকে ডিসঅ্যালাউ করে দেব। আচ্ছা, এখন এমএসএন এর যে বট মিডিয়াটা আছে সেটাকেও তো আমাদের অ্যালাউ করার কোনো অপশন নাই, যেহেতু আমরা মেইন যে রোবটটা সেটাকেই আমরা হোল্ড করে দিছি। তাহলে এখান থেকে ডিসঅ্যালাউ দিয়ে দেব। এখন অ্যাপেলের জন্য কিন্তু আলাদা, তা কি জানেন অ্যাপেলের যে আলাদা সাফারি একটা ব্রাউজার আছে? অ্যাপেল কিন্তু নিজেদের একটা ব্রাউজার ইউজ করে, সেটা হচ্ছে সাফারি। না, সার্চ ইঞ্জিনে হচ্ছে সাফারি গুগলের সাথে সংযুক্ত আছে, কিন্তু তারপরেও ওর জন্য একটা আলাদা বট কাজ করে অ্যাপেল ডিভাইসের জন্য, সেটা হচ্ছে অ্যাপেল বট। ঠিক আছে, যেমন ম্যাকে আসে। ঠিক আছে, সাফারি কিন্তু হচ্ছে গুগলের যেমন ক্রোম, সাফারি হচ্ছে আইওএস এর জন্য একটা ব্রাউজার। তো আমরা সেখান থেকে অ্যাপেলের বটকে অ্যালাউ করব কিনা? তো আমরা জানি মধ্যপ্রাচ্যের অধিকাংশ লোক আইওএস ইউজার, তাই না? তারা কিন্তু অধিকাংশ ইউজ করে কি আইওএস। তাহলে সেহেতু আমাদের কি করতে হবে, অ্যাপেলের বটটাকে অ্যালাউ করে রাখতে হবে। আচ্ছা, এখানে যে বটগুলো অ্যালাউ করতেছে এই অ্যাপেলের বট তারপরে বিং এর বট, এটা যদি না থাকে, হ্যাঁ, এখানে যদি আমার যাওয়া আসা না থাকে, বিচরণ, তাহলে এগুলো কেন করা এইখানে তো হচ্ছে ব্যাপারটা আমার যাতায়াতের না, আমি হচ্ছে রোবটকে অ্যাক্সেস দিচ্ছি যে তারা আমার ওয়েবসাইটে আসবে। মেইন ব্যাপারটা বুঝতে পারতেছেন না আপনি? আমার একটা সাইট যদি র‍্যাঙ্ক করাইতে হয়, তাহলে আমাকে অবশ্যই গুগলের রোবটকে আমার সাইটে আসতে দিতে হবে, বা কোনো একটা সার্চ ইঞ্জিনের রোবটকে আমার সাইটে আসতে দিতে হবে। না হলে সে আমার সাইট যদি দেখতেই না পারে, তাহলে সে কাকে র‍্যাঙ্ক করাবে, তাই না? তার জন্য তার রোবটকে আমরা পারমিশন দিচ্ছি, যেগুলোকে আমাদের দরকার সেগুলোকে আমরা পারমিশন দিব, আর যেগুলোকে আমার দরকার নেই তাদেরকে আমি কি করব, ডিসঅ্যালাউ করে দেব, যাতে পারমিশন সে না পায়। সেরকম এইখানে যদি আমরা ইয়ান্ডেক্স হচ্ছে একটা আরো একটা সার্চ ইঞ্জিন, সেখানে যদি আমরা তাদেরকে অ্যালাউ করি তাহলে সে অ্যালাউ হবে। তাদের ইমেজকে যদি অ্যালাউ করে দেই, বা হচ্ছে তাদের যে বট সার্চের জন্য তাদেরকে, তারপরে ডাকডাকগো কিন্তু আরেকটা সার্চ ইঞ্জিন, তাই না? এই যে মাঝে ব্লু হোল গেমে নিয়ে এই ডাকডাকগো খুব ফেমাস হয়েছে, এর আগে বাঙালি ডাকডাকগো চিনতও না। তো হ্যাঁ, লিনাক্স এর জন্য ইউজ করা হয়। লিনাক্স যারা ব্যবহার করে তারা ইউজ করে হচ্ছে ডাকডাকগো ব্রাউজার। উইন্ডোজ আমরা অপারেটিং সিস্টেম হিসেবে ইউজ করি, আর তারা ইউজ করে হচ্ছে মানে উইন্ডোজে বেসিক্যালি আমরা কি ইউজ করি, মাইক্রোসফট এজ, গুগল ক্রোম। সেরকম লিনাক্স এর ওরা ব্রাউজার হিসেবে ডাকডাকগোটাকে খুব বেশি ইউজ করে, কারণ এটা প্রাইভেসি অনেক। সুবিধা কম পান, বেশি পান, কিন্তু আপনি প্রাইভেসি অনেক পাবেন। তো এখন আমরা ডাকডাকগোকে অ্যালাউ করব কিনা? তো আমরা এটাকে ডিসঅ্যালাউ দিই, কারণ এখানে হ্যাকারদের সম্ভাবনা বেশি থাকে, তো আমরা এদেরকে অ্যাক্সেস দিব না। তারপরে এই যে বাকি যেগুলো আছে চাইনিজ যে সার্চ ইঞ্জিন গুলো, এদেরকে আমরা অ্যালাউ করব কিনা? চাইনিজদের অ্যালাউ করে দিই, চাইনিজরাও অনেক কেনাকাটা করে। তো এই চাইনিজদের অ্যালাউ করতে গেলে মেবি আমাদেরকে হচ্ছে দেখি, চাইনিজদের আমরা অ্যালাউ করতে পারবো না, আমাদের সাইটে সেই পারমিশন নাই। আমরা যদি প্রো ভার্সনে যাই তাহলে হচ্ছে আমরা ইসে চলে যেতে পারবো, প্রিমিয়াম ভার্সনে যদি যাই তাহলে আমরা এটাকে অ্যাক্সেস দিতে পারবো। দেখেন ওইখান থেকে আমরা যা যা অ্যালাউ ডিসঅ্যালাউ করছি, এখান থেকে তা একদম ঠিক ভাবে। আচ্ছা স্যার, এটা আমরা হচ্ছে ডিসঅ্যালাউ বা অ্যালাউ এটা কোডিং করে কি আমরা চাইনাটা অ্যাক্সেস করতে পারবো না? হ্যাঁ, সেটা আমরা করে দিতে পারি, সেটা আমরা যাব নেক্সট স্টেপে। এখন ওইখান থেকে আমরা হচ্ছে লিখে নিলাম, ওইখান থেকে আমরা অটোমেটিক্যালি সিলেক্ট করে নিছি না। এখন যদি আমরা কাস্টম ভাবে কিছু লিখতে যাই, এইখান থেকে দেখেন স্টেপ 5 এখানে দেয়া আছে কি, পার্সোনালাইজ ইওর robot.txt। এইখান থেকে আমরা পার্সোনালাইজ করে নিতে পারবো। কিভাবে করব? আমাদের কাছে একটা টেক্সট ফরম্যাট করা আছে, সেটা হচ্ছে কেমন, এই দেখেন এখানে খেয়াল করেন, একটু বড় করে দিই। এই দেখেন ফার্স্টে আমাদেরকে লিখতে হবে হচ্ছে ইউজার এজেন্ট। যাই করতে যাই আমাদেরকে ফার্স্ট কোড দিতে হবে হচ্ছে ইউজার এজেন্ট। আপনি যদি খেয়াল করেন, এই দেখেন এইখানেও দেয়া আছে কি ইউজার এজেন্ট।
তারপরে দেখেন অ্যালাউ দিয়ে তারপরে হচ্ছে wp admin/admin, তারপরে হচ্ছে ajax php, তারপরে css, মানে হচ্ছে এগুলো হচ্ছে আপনি স্টাইল যে কোডিং গুলো আছে সেগুলোকে আপনি নিতে পারবেন। ডিসঅ্যালাউ কারে করে দিছে? wp admin কে, wp includes, তারপরে হচ্ছে readme html, তারপরে হচ্ছে আপনার যে লাইসেন্স, তারপরে হচ্ছে আপনার যে রেজিস্টারের যে ফাইলগুলো সেগুলোকে কেউ দেখতে পারবে না। প্রাইভেসি পলিসিটাও ডিসঅ্যালাউ করা আছে, তো আমরা প্রাইভেসি পলিসিটাকে কি করব? অ্যালাউ করে দেব না, ডিসঅ্যালাউই থাক। প্রাইভেসি পলিসি গুগল বটের দেখার দরকার নেই। তো এইখানে যদি আমরা কিছু ইউনিক করতে চাই তাহলে আমাকে লিখতে হবে ইউজার এজেন্ট দিয়ে দেন হচ্ছে আপনাকে এখানে একটা স্টার চিহ্ন দিতে হবে, মানে হচ্ছে তারপরে আপনাকে কি করতে হবে, এজেন্ট স্পেলিংটা মিস্টেক হয়েছে, আচ্ছা, দেন হচ্ছে আপনাকে ইন্টার দিয়ে নিচে আসতে হবে। দেন আপনি কাকে অ্যালাউ করবেন বা ডিসঅ্যালাউ করবেন সেটা আপনাকে লিখতে হবে। আপনি যদি অ্যালাউ করতে চান তাহলে আপনাকে এখানে দিতে হবে ALLOW, দেন হচ্ছে স্ল্যাশ দিয়ে আপনাকে কি করতে হবে, এখানে আপনি কাকে করতে চান। ধরেন আমি চাই যে আমার যে সাইট, সেই সাইটে কোনো পিএনজি ফাইলগুলো গুগল দেখতে পারবে না। পিএনজি যে ছবিগুলো ইমেজগুলো থাকে না পিএনজি ফরম্যাটের, হ্যাঁ স্যার আবার এখানে তো আমরা ইমেজের সাথে হচ্ছে বটের সাথে তো শেয়ার। হ্যাঁ, এইবার ইমেজে তো অনেক কিছু থাকে, জেপিজি পিএনজি আলাদা আলাদা না। তাই এখানে যদি আমি চাই যে না আমাদের পিএনজি গুলো দেখার দরকার নেই, তাহলে আমরা কি করব, এখান থেকে অ্যালাউ দিয়ে এইভাবে করে দেন হচ্ছে আমাদের এইখানে দেখেন এই যে পিএনজি এইভাবে করে আমরা আমি কপি করে নিয়ে দেখাই, এইখান থেকে অ্যাড করে দিব। পিএনজি কি স্যার? পিএনজি হচ্ছে একটা এক্সটেনশন ইমেজের। তা আমরা চাই যে পিএনজি ফরম্যাটের কোনো পিকচার সে দেখতে পারবে না, এরকম ভাবে আমরা এখানে অ্যাড করে দিলাম। আচ্ছা হ্যাঁ, অ্যালাউ করে দিলাম যাতে হচ্ছে দেখতে পারে। আর যদি দেখতে আমি দিয়ে দেব অ্যালাউ, বাট এটা ভুলে গেছে ডিসঅ্যালাউ হবে না, আমি অ্যালাউ দিলে ওইটা অ্যালাউ হবে। আমার এখানে মিস্টেক হয়েছে, আমি এখানে যদি ডিসঅ্যালাউ দিয়ে দিই, ডিসঅ্যালাউ লিখে দিলে হচ্ছে কি হবে, এটা গুগলের কাছে, গুগল আর এটাকে নিবে না। আর যদি অ্যালাউ দিতাম তাহলে ওইটাকে নিত। আচ্ছা, এখানে যদি আমি আবার দিয়ে দেই যে অ্যালাউ, অ্যালাউ দিয়ে কি করলাম, আমি হচ্ছে দিব যে আমার যত সাইটে যত .html ফাইলগুলো আছে সেগুলো যাতে গুগলের নজরে না আসে, আমি এখানে দিয়ে দেই html দিয়ে যদি দেই, এইখানে পরে একটা দিতে হবে, এই যে এইগুলো দিয়ে যদি আমি এখান থেকে সেভ করে দেই তাহলে কি হবে, ওইগুলোতে আর কোনো মানে কি বলে ওইগুলো আর গুগল অ্যাড করবে না। ঠিক আছে, এইভাবে আমরা প্লাগইন দিয়ে করতে পারি ইজিলি, মানে প্লাগইনে খুব ইজিলি আমরা এটাকে করে নিতে পারতেছি। আচ্ছা, এখন আমাদের আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কি, আমরা যদি চাই যে না আমরা প্লাগইন দিয়ে করব না, আমাদের দরকার হচ্ছে, আমি প্লাগইনটা ডিলিট করে দেই। আচ্ছা, তো এখন আমরা চাচ্ছি হচ্ছে যে এবার তো গেল হচ্ছে আমাদের প্লাগইন দিয়ে করা, এখন আমরা কি করব, আমরা করব হচ্ছে কোডিং এর মাধ্যমে। ঠিক আছে, কোডিং এর মাধ্যমে করার জন্য আমাদের কি করতে হবে, ফার্স্ট অফ অল আমাদের এরকম একটা ফরম্যাট তৈরি করতে হবে, আপনি কাকে কাকে অ্যাক্সেস দিবেন এরকম একটা লিস্ট নিজে আগে তৈরি করে রাখবেন, যাতে আপনার নিজের বুঝতে কি হয়, সুবিধা হয়। তারপরে কি করবেন, আপনি আপনার যে হচ্ছে সাইটটা থাকবে সেখানে চলে যাবেন, দেন হচ্ছে যাবেন অ্যাপিয়ারেন্স এর মধ্যে, এখান থেকে
হচ্ছে অ্যাপিয়ারেন্স, আচ্ছা 585। তো আমাদের যেতে হবে হচ্ছে যখনই আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসব, তো এখানে তো হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাডমিনে যেতে হয় যেহেতু সাবডোমেইন করা। দেন হচ্ছে আমাদের যেতে হবে হচ্ছে ইওস্টেসিও যে প্লাগইনটা আছে, কারণ আমাদের ইওস্টেসিও দিয়েই তো বেসিক্যালি সব কাজ আমরা করি, তাই না? তো ইওস্টেসিওর ওইখানে যে আমাদেরকে যেতে হবে হচ্ছে এডিট ফাইলে। স্যার প্লাগইন ছাড়া এখানে আর কোনো মানে প্লাগইন ছাড়া করার উপায় হচ্ছে আপনার সি প্যানেলে হচ্ছে ওই কোডটা অ্যাড করতে হবে। হ্যাঁ, সেটাও দেখাবো, আগে এটা একটু কমপ্লিট করে দেন ওইখানে যাচ্ছি। আচ্ছা, দেন হচ্ছে আপনি যখন আপনার এডিট ফাইলসে যাবেন, এসইওর যে প্লাগইনের যে সেটিং এর জন্য যে অপশনটা থাকে সেখান থেকে যখন আপনি এডিট ফাইলসে যাবেন, তখন হচ্ছে আপনার সামনে এই একটা ফাইল রেডি হয়ে থাকবে robot.txt, ঠিক আছে? যদি আপনার সেটআপ করা থাকে, হ্যাঁ, যেহেতু আমাদের সেটআপ করা তাই এখানে এরকম আছে। আর যদি আপনার সেটআপ করা না থাকে তাহলে এটা এখানে থাকবে না। হ্যাঁ, তো দেওয়ার পরে আমাদের এইখানে বাই ডিফল্ট এরকম থাকবে। থাকার পরে আমরা এখান থেকে জাস্ট ইন্টার করব, ইন্টার করে এখানে আবার হচ্ছে আমাদের যেগুলো দরকার, আমরা যেগুলো এতক্ষণ লিখে নিলাম, এখানে কিছু লেখা জিনিসগুলো আছে, এগুলোকে আমরা ওইখানে অ্যাড করে দিব। আমাদের যা যা প্রয়োজন সেগুলো আমরা লিখে নিব, আর যা যা প্রয়োজন না সেগুলোকে কি করব আমরা রিমুভ করে দিব। ওইখান থেকে ডিসঅ্যালাউ করে জাস্ট ওইখানে ধরেন এইগুলো আমার দরকার আছে, আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে বাই ডিফল্ট এরকমই থাকে robot.txt টা, আমি এখান থেকে এইভাবে দিয়ে সেভ দিলাম। সেভ করে এইভাবে অ্যালাউ করে দিলাম যে আমাদের এইগুলো হচ্ছে কেউ দেখতে পাবে না বা এগুলো দেখতে পাবে। ঠিক আছে, এইভাবে সেভ করে দিয়ে আমি জাস্ট রেখে দিলাম, আমাদের robot.txt টা ঠিক হয়ে যাবে। আমি একটু সাথে সাথে দেখি যে আসলে কাজ হচ্ছে কিনা। আমাদের এটা দেখার জন্য হচ্ছে এসইও কোয়াকের ডায়াগনোসিসে যাই। দেখেন আমাদের robot.txt কিন্তু ঠিক হয়ে গেছে, তাই না? এখন প্রবলেম হচ্ছে কি আমাদের গুগল অ্যানালাইটিক্স এর। আচ্ছা, গুগল অ্যানালাইটিক্স এর আগে ফেভিকন নিয়ে আমাদের একটু ঝামেলা আছে, তাই না? ফেভিকনটা আমরা একটু ঠিক করে নেই। ফেভিকনটা ঠিক করতে হয় কিভাবে? ফেভিকনটা কি আমরা তো মূলত জানি যে আসলে ফেভিকনটা কি, তাই না? আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল আমাদের যেতে হবে হচ্ছে থিমের কাস্টমাইজেশনের মধ্যে। থিমের কোথায়? কাস্টমাইজেশনের মধ্যে। লোড নিচ্ছে, লোড হোক। কাস্টমাইজেশনের মধ্যে যাওয়ার পরে আমাদের জন্য যে এই অপশনটা আসবে বা সাইডে যে লেফট সাইডে যে ড্যাশবোর্ডটা আসবে, এই ড্যাশবোর্ডে আমাদের কি করতে হবে? সাইটে যে আইডেন্টিটি অপশন সেখানে আমরা যাব। সাইট আইডেন্টিটির মধ্যে যে আমাদের সবকিছুই তো মোটামুটি ঠিক করা থাকে, তাই না? আমরা তো সেটআপ করার সময় ওইভাবে করে নেই। দেন আমাদের করতে হবে কি, আমাদের একটা সাইট আইকন অ্যাড করতে হবে, তাই না? আমাদের দরকার কি সাইট আইকন। ফেভিকন মানে কি সাইটের একটা আইকন। এখন আমাদের এখান থেকে একটা সাইটের আইকন সিলেক্ট করতে হবে। এখন এখানে কিছু হচ্ছে দেয়া আছে, ইমেজ সাইজের যে ডাইমেনশন দেয়া আছে সেটা হচ্ছে 512 বাই 512 পিক্সেল। এইখান থেকে আমাদের কি করতে হবে? 512 বাই 512 পিক্সেলের একটা ছবি নিয়ে সেটাকে আমার অ্যাড করতে হবে। তো আমরা বাই ডিফল্ট যে কোনো একটা ছবি একটু নেই, কার ওয়াশেরটা নিব না, স্ক্রিনের জন্য যেহেতু স্ক্রিনেরটা নেই। নেয়ার পরে এখান থেকে সিলেক্ট করি, এখান থেকে কপি করতে বলতেছে, তো জাস্ট আমি ক্রপ করে ওইটুকু নিয়ে নিই, ওর সাইজ মতো নিয়ে নিচ্ছে। আচ্ছা, এখন যদি আমি স্ক্রিন শেয়ারটা একটু দেখি, পাবলিশ দেই, তো পাবলিশ দিয়ে দেখাতে হবে, তাই না? এখন স্ক্রিন শেয়ারটা যদি দেই,
দেখেন ফেভিকন কি চলে আসছে, ফেভিকন দিয়ে একদমই ইজি, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফেভিকন নিয়ে তো আর প্রবলেম নাই। আচ্ছা, তারপরে আসতেছি আমরা হচ্ছে আমাদের যে গুগলের যে অ্যানালাইটিক্স তার দিকে। তো গুগল অ্যানালাইটিক্স এর জন্য আমাদের ফার্স্ট অফ অল কি করতে হবে, গুগলের একটা অ্যানালাইটিক্স এর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েশন কি দেখানো হয়েছে? হ্যাঁ, অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় তা আমরা জানি। হ্যাঁ, তাহলে আমরা একটু গুগলের অ্যানালাইটিক্স এ কিভাবে সাইটটা অ্যাড করব তা দেখি। গুগল অ্যানালাইটিক্স এ যাই, দেন হচ্ছে গুগল অ্যানালাইটিক্স এর ভিতরে যাই। আচ্ছা, গুগল অ্যানালাইটিক্স এ যখন ঢুকবেন অবশ্যই খেয়াল রাখবেন আপনার যদি কোনো অ্যাড ব্লগার মানে ব্লকার করা থাকে সেটা যেন অফ করা হয়, ঠিক আছে। অ্যাড ব্লকের যদি কোনো এক্সটেনশন থাকে এরকম, সেগুলো অফ করে নেবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। তো এইখান থেকে আমাদের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা থাকবে সেই অ্যাকাউন্টে আমরা যাব। সাইট কি অ্যাড হয়ে রয়েছে নাকি? অ্যাডমিনে যাব। আচ্ছা, এইখান থেকে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের কোনো ওয়েবসাইট যদি অ্যাড করতে চাই তাহলে আমাদেরকে ফার্স্ট অফ অল যেতে হবে কোথায়, অ্যাডমিন সেটিং এ। গুগল সার্চ ইঞ্জিনে আসার মানে অ্যানালাইটিক্সে আসার পরে কোথায় যেতে হবে, অ্যাডমিনে। অ্যাডমিনে যাবার পরে হচ্ছে আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট দিতে হবে, ঠিক আছে। আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার শুরুতে আমাদের ফার্স্ট অফ অল কি করতে হবে, অ্যাকাউন্টের একটা নাম দিতে হবে যে আমি কার নামে বা কি নামে অ্যাকাউন্টটা করতে চাই। তো আমি এখানে জাস্ট অ্যাকাউন্টের নামটা দেই ক্লাস এক্সাম্পল। ক্লাস এক্সাম্পল দিলে প্রবলেম হতে পারে, আমি একটা নাম দেই। দেওয়ার পরে এইখান থেকে কিছু মানে 2 দিনে এমবিবিএস করার কিছু নিনজা টেকনিক আছে, ওগুলো সিলেক্ট করাই থাকবে। ওইগুলো থেকে আপনি জাস্ট একটু নেক্সট যাবেন। এই দেখেন এখানে কি বলতেছে, আপনি কতগুলো সাইট মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, 100। আমার আগের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাই বলতিছে ইউ হ্যাভ অ্যাক্সেস টু 99 অ্যাকাউন্টস, মানে আমার আগের একটা করা আছে আর 99টা বাকি আছে। তাই আমি এখান থেকে নেক্সট দেই। নেক্সট দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার প্রপার্টি নেম দিতে হবে, আপনার যে ডোমেইনটা বা আপনার যে সাইটের নামটা সেটা দিবেন। যেমন আমি এখানে যদি দেই স্ক্রিন শেয়ার, দেওয়ার পরে এইখান থেকে আপনার ইউএসডিটা সিলেক্ট করতে হবে। যেহেতু গুগলের অ্যানালাইটিক্সে আপনি অনেক কিছু করতে পারেন, কি করতে পারেন, আপনার যে হচ্ছে মনিটাইজেশনে কত ইউএসডি আসতেছে, বা হচ্ছে আপনি এটা থেকে গুগলের অ্যাডসের যে ক্যাম্পেইন চালানো যায় সেটাও আপনি এখান থেকে চালাইতে পারবেন। তাহলে আপনার এখানে ইউএসডিটা সিলেক্ট করে রাখা বেটার, কারণ ইন্টারন্যাশনালি আপনার যে কারেন্সি ইউএসডি সেটা ইউজ করে রাখবো বাই ডিফল্ট। যদি লাগে আপনারা হচ্ছে চেঞ্জ করে নেবেন। আর এখানে হচ্ছে রিপোর্টিং টাইম জোন, এটা আমরা বাংলাদেশও দিতে পারি বা হচ্ছে ইউনাইটেড স্টেট দিতে পারি। যেহেতু আমাদের অ্যাফিলিয়েট সাইটগুলোতে আমরা কি করি, ইউনাইটেড বেসিস আমরা কাজ করি, সেহেতু আমাদের ইউনাইটেড স্টেটের টাইম জোনটাই রাখা ভালো। আচ্ছা, এখান থেকে আমরা আমাদের হচ্ছে সিটিও চেঞ্জ করে নিতে পারি। আমরা যদি চাই যে ইউনাইটেড স্টেটের অন্য কোনো হচ্ছে সিটি সিলেক্ট করে নিব, যেমন এখানে লস অ্যাঞ্জেলেস আছে, আপনি যদি নিউ ইয়র্ক চান বা অন্য কোনো দেশ চান, তা সেটাও আপনি শহর চান সেটা আপনি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে নেক্সট দিবেন। দেন হচ্ছে আপনার কোম্পানির কিছু ইনফরমেশন সে চাচ্ছে বিজনেস রিলেটেড। আচ্ছা, বিজনেস রিলেটেড কি আসতেছে, আপনার ইন্ডাস্ট্রির যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা আপনাকে দিতে বলতেছে। এখন আমাদের তো একটা ক্যাটাগরি আছে তাই না,
যেমন আমি যদি গাড়ির ব্যবসা করি বা গাড়ি রিলেটেড আমার যদি কোনো ওয়েবসাইট থাকে, তাহলে আমার সেটা কি হবে, কার বা অটোমোবিলের মধ্যে পড়বে, তাই না? এই যে অটো বা ভেহিকলস এর মধ্যে পড়ে। আমাদেরটা হচ্ছে স্কিন রিলেটেড, স্কিন চেয়ার যেহেতু, তাহলে বিউটির মধ্যে যাবে, আমাদেরটা বিউটি অ্যান্ড ফিটনেস এর মধ্যে, তাহলে আমরা সেটা দিলাম। যার যেটা হবে সেইখান থেকে ক্যাটাগরি গুলো সিলেক্ট করে নিবে। আচ্ছা, যদি দেখেন যে এর মধ্যে নেই, তাহলে কি করবে, আদার্সে দেবে, ঠিক আছে? তো আমাদের যেহেতু আছে, আমরা এখান থেকে বিউটিটা সিলেক্ট করে নিই। এখন আপনার কোম্পানির যে বিজনেসের যে সাইজ, মানে হচ্ছে আপনার এমপ্লয়ি কতজন, সেটা দিতে বলতেছে। আমাদের কোম্পানিতে আমাদের এমপ্লয়ি কয়জন, 1 to 10। শুধুমাত্র আপনি আর আমার কন্টেন্ট রাইটার, তো তাকে তো আর অ্যাক্সেস দিচ্ছি না, তাই না? তাহলে আমাদের স্মল দিতে হবে, স্মল দিলাম। দেন হচ্ছে আপনি এই অ্যানালাইটিক্সটা ইউজ করে আপনি কি কি ডেটা চান, গুগল যে আপনাকে ডেটা দিবে, কি কি ডেটা দিবে আপনি সেটা দিয়ে দিবেন, যে হচ্ছে না তুমি এইগুলো আমাদেরকে দিবা। এই ডেটাগুলো কি কি, আমাদের যে কাস্টমারদের যে এঙ্গেজমেন্ট, ঠিক আছে, আমার সাইটে বা আমার অ্যাপসে সেইটার। দেন আসতেছে হচ্ছে আমার সাইট কতটুকু অপটিমাইজ হইলো, মানে তাদের এক্সপিরিয়েন্স, সেটা দিবেন। তারপরে হচ্ছে আপনাদের যে মাল্টিপল ডিভাইসে আপনার সাইটটা বা হচ্ছে আপনার অ্যাপসটা কিরকম কাজ করতেছে সেটা দিবেন। অপটিমাইজ মাই অ্যাডভার্টাইজিং কস্ট, আপনার যে অ্যাডভার্টাইজিং এর জন্য যে কস্টটা থাকে সেটার জন্য, এটা হচ্ছে গুগল অ্যাডস যারা রান করে তাদের জন্য। তারপর আপনি দিয়ে রাখবেন, কারণ ভবিষ্যতে যে অ্যাডস রান করবেন না তার তো কোনো নিশ্চয়তা নাই, অনেকেই আছে করে সাইড র্যাঙ্কে করার জন্য। তারপর হচ্ছে ইনক্রিজ মাই কনভারসেশন, যত কিছু আছে সবগুলো, মেইন কথা হচ্ছে আপনি সবগুলো অ্যাড করে দিবেন, কারণ এখানে অ্যাড করতে টাকা লাগতেছে। ক্রিয়েটে যাবেন, কারণ ইনফরমেশন বেশি পেলে আপনার জন্য আরো বেটার না, অনেক ধরনের ইনফরমেশন গুলো কালেক্ট করতে পারতেছি। তারপরে এখানে গুগলের কিছু মার্কেটিং প্ল্যাটফর্মের কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, এগুলো একটু পড়ে নেবেন। তো আমার পড়তে পড়তে প্রায় মুখস্থ হয়ে গেছে, এর জন্য আর পড়তেছি না, আমি নেক্সটেই চলে যাই অ্যাকসেপ্ট করে। বেসিক্যালি আমরা সবাই এগুলো পড়ি না, কিন্তু আসলে এগুলোই পড়া উচিত। অনেক সময় হয় কি, এই যে অনেকে বলেন যে স্যার এই যে ফাইবারে অ্যাকাউন্ট ব্যান করে, তারপরে হচ্ছে এই অ্যাকাউন্ট ব্যান করে, ওই অ্যাকাউন্ট ব্যান করে, কেন করে? আপনি কোনো না কোনো ভায়োলেশনের ক্রিয়েট করেন। সেটা কি কারণে হয়? আমরা বাই মিস্টেক করি, আমরা কিন্তু ইচ্ছা করে করি না। বাই মিস্টেক কেন হয়? আমরা টার্মস এন্ড কন্ডিশন গুলো পড়ি না, যে আসলে ওর কি কি রুলস আছে, না পড়ে আমরা ডিরেক্টলি কাজ করা শুরু করে দিই, এর কারণেই হচ্ছে ভায়োলেশনের সৃষ্টি হয়। আচ্ছা, যেমন প্রথমে আমিও পড়িনি, আমি যদি পড়তাম তাহলে আমার ইনফরমেশন গুলো আমি কারোর সাথে শেয়ার করতাম। আচ্ছা, তারপর আমরা অ্যাকসেপ্ট দিব। অ্যাকসেপ্ট দেওয়ার পরে একটু লোডিং নিবে, দেন হচ্ছে আমাদের একটা এরকম ড্যাশবোর্ড সামনে আসবে। তো এখান থেকে আমরা কি অ্যাড করতে চাই, মানে আপনার যে ডেটা দিবে সেটা কোথা থেকে দিবে, কোনো আইওএস অ্যাপস থেকে, না অ্যান্ড্রয়েড অ্যাপস থেকে, নাকি ওয়েবসাইট থেকে? আপনি এখানে অনেক কিছুই অ্যাড করতে পারেন, কারণ অপশন তো তিনটাই, কি কি, ওয়েবসাইট, অ্যান্ড্রয়েড অ্যাপস, আর হচ্ছে আইওএস অ্যাপস। তো আমরা যেহেতু ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি, আমাদের দিতে হবে কি, ওয়েবসাইট। আমরা সেটআপ দিব। দেন হচ্ছে আমাদের যে এখানে যে এইটা আসতেছে, আমাদের যে ওয়েবসাইটটার ইউআরএলটা আমাদের দিতে হবে। তো জাস্ট ইউআরএলটা দিব, হ্যাঁ, www থেকে, কারণ হচ্ছে https এখানে দেয়া আছে, তাই না? এখান থেকে আমরা লাগে যদি আমাদের যদি এসএসএল না থাকে, তাহলে আমরা http দিব, যেহেতু আমাদের এসএসএল আছে আমরা https দিয়ে আমাদের হচ্ছে ওয়েবসাইটের লিংকটা দিব। এখানে ওয়েবসাইটের নেমটা হবে কি, আমি এখানে ফর ক্লাস টেস্ট দেই, দিয়ে আমরা এখান থেকে ক্রিয়েট স্ট্রিমে চলে যাব। ক্রিয়েট স্ট্রিমে যাওয়ার পরে একটু লোড নেবে, লোড নেওয়ার পরে হচ্ছে আমাদের সামনে এই যে একটা কোড চলে আসবে। আচ্ছা, এইখান থেকে কোডটা নিয়ে আমরা চাইলে এটাকে আমাদের হেডারে আমরা পেস্ট করে দিতে পারি। তো আমরা হচ্ছে কোডিং এর ঝামেলায় যাব না, কারণ হচ্ছে আমরা কোডিং এ একটু আমাদের
ঝামেলা তো অবশ্যই আছে, কারণ কোডিং এ একটু উল্টাপাল্টা হলে আমাদের সাইটটা নষ্ট হয়ে যেতে পারে, তাই না? তো আমরা এখান থেকে কি করতে পারি? আমাদের ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা হচ্ছে একটা প্লাগইন ইনস্টল করব। আমরা যদি যাই অ্যাড নিউ, একটা প্লাগইন ইনস্টল করব। প্লাগইনটার নেম হবে হচ্ছে এই ইনসাইট হেডার এন্ড ফুটার। এখানে অনেকগুলো আছে, ঠিক আছে? এর মধ্যে সবথেকে বেস্ট, আপনি যদি মনে করেন যে স্যার আমার জন্য সবথেকে বেস্ট কোনটা হবে, আমি প্রিফার করব নিচের দুইটা আপনার জন্য বেস্ট। কারণ এইটা হচ্ছে সাইটকিট বাই গুগল, এটা হচ্ছে গুগলেরই একটা এক্সটেনশন মানে প্লাগইন, তাহলে সেটা আপনার জন্য মাস্ট বি বেটার হবে। তো এর জন্য হচ্ছে কি হয়, এই যে এই মানে ডব্লিউপি অ্যাডমিনের যে প্যানেলটা, এটাকে আমরা পাবো স্যার ওটা আপনারা এই যে প্ল্যানিং সেট। হ্যাঁ এগুলো আমি এখনই করে দেব, ঠিক আছে? এগুলো আসলে লিখে নিতে হয়, তারপর আমি দিয়ে দিব না, ঠিক আছে? এই যে প্লাগইনের এইটা, এই ব্যাপারটা হচ্ছে কি গুগলের যে কিট, যে কি নাম ভুলে যাই বাবা, গুগলের যে সাইট কিটটা আছে, এই প্লাগইনটা হয় কি যে আপনার যদি ডব্লিউপি অ্যাডমিনে যদি কোনো সাবডোমেইন করা না থাকে, তাহলে আপনি খুব ইজিলি এটা ইউজ করতে পারবেন। হ্যাঁ, ওটা কি হয়, জাস্ট আপনি অ্যাক্টিভ করে নেবেন, অ্যাক্টিভ করে নিলে ওটাই বাই ডিফল্ট সবকিছু করে নেবে। করে নেওয়ার পরে আপনি জাস্ট ওকে নেক্সট এগুলো ক্লিক করে চলে যাবেন। দেন হচ্ছে আপনার এখানে যে কোডটা আছে, এই কোডটা এখানে দিয়ে দিলেই হয়ে যায়, বা এই কোডটা যে কোনো একটা কোড দিয়ে দিলেই ওখানে কমপ্লিট হয়ে যায়। এটা সাইটকিট বাই গুগল। হ্যাঁ, ওটা অটোমেটিক্যালি আপনাকে ট্র্যাক করে নেবে। কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ দেখি, আমার কাছে মেবি স্ক্রিনশট নিয়ে আছে। না, এটা অ্যাকাউন্ট ক্রিয়েশনের, আচ্ছা এটা অ্যাকাউন্ট ক্রিয়েশনের নেওয়া আছে। তো এখান থেকে হয় কি, জাস্ট আপনি যখন একটা সাইটকিটের জন্য যে এটা ইনস্টল করবেন, আমি একটু দেখি, সাইটকিট বাই গুগল, সাইটকিট বাই গুগল। দেখেন এই কিছু প্রবলেম শো করবে। এখান থেকে যদি আমরা ইনস্টল করি, অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ করার পরে দেখেন আমাকে সেটিং অপশনে যেতে দিচ্ছে না, এখানে সেটিং অপশনে যেতে দিচ্ছে না। কেন যেতে দিচ্ছে না? এখানে প্রবলেম শো করবে হচ্ছে যে আপনার এই যে একটা সাইটে যে 2-3টা সাবডোমেইন করা আছে, এখানে আমাদের এটা কাজ করে না, এই লিখে ও হচ্ছে আপনাকে কোনো অ্যাকশন নিতে দিবে না। আমি যদি এখানে যাই, যে হচ্ছে নেটওয়ার্ক অ্যাক্টিভ অ্যাপ্লাই এ দেই, বাল্ক অ্যাকশনে নেটওয়ার্ক অ্যাক্টিভ হয়ে আছে, কিন্তু আমি এটাকে সেট করতে পারতেছি। আমার তো দরকার সেটিং করা। সেটিং যদি আমি না করতে পারি, তাহলে তো আমার ওইখানে যে কোনো লাভ নেই, কারণ আমাদের তো হচ্ছে সেটিং করে আমার গুগল অ্যানালাইটিক্স এর সাথে অ্যাড করে নিতে হবে। আই আন্ডারস্ট্যান্ড। তো এইখান থেকেও আমরা কিছু একটা করতে পারি, কিন্তু আমরা চাই না এইভাবে কোডিং থেকে করার জন্য। এটা আমাদের জন্য একটু প্রবলেম হইতে পারে যখনই আমরা এখানে কিছু অ্যাড করব বা করব। এখান থেকে দেখি নিচের দিকে আসার পরে এখান থেকে আমাদের করতে দিবে না। তো এর জন্য আমাদের অন্য কিছু প্লাগইনের সাহায্য নিতে হবে, যেমন হচ্ছে ইনসাইট হেডার এন্ড ফুটার। তবে আপনারা কোনো প্রবলেম ফেস করবেন না সাইটকিট যখন ইউজ করবেন। কেমন প্রবলেম ফেস করবেন না? কারণ আপনাদের তো হচ্ছে একটা হোস্টিং এ কোনো সাবডোমেইন করবেন না। আপনারা ডোমেইন যদি রাখেনও, তাহলে হোস্টিং এ আলাদা আলাদা করে ডোমেইনটা রাখবেন। এইটাই করা হয়েছে কি, একটা ডোমেইনের ভিতরেই হচ্ছে আবার সাবডোমেইন করে আরেকটা ডোমেইন করা।
হয়েছে। এই কারণে হচ্ছে অনেকগুলো প্লাগইন গোলায় ফেলায় যে আসলে কারে কাজ দিবে। কারণ প্লাগইন তো ইনস্টল হয় একটাই, একটা হয়তো দুইজনের সাপোর্ট দেওয়ার পক্ষে সম্ভব না, তাই না? ও তো একজনকেই সাপোর্ট দিবে, এই কারণে প্রবলেম গুলো হয়। তবে আপনারা যখন করবেন, আপনাদের যে নরমালি যখন করবেন তখন হচ্ছে ওই নরমাল ভাবেই আসবে। যখন সাইটকিটটা ওপেন করবেন আমি বলে দেই কেমন আসবে। ফার্স্ট হচ্ছে একটা প্লাগইন ইনস্টল করছেন না ইউস্টেসিও যেমন, বা হচ্ছে কোনো একটা প্লাগইন যখন ইনস্টল করছেন ওখানে হচ্ছে প্রথমে কিছু সেটআপ, বেসিক সেটআপ বলবে, তো ওইখান থেকে নেক্সট, সেভ এইগুলো দিয়ে যখন চলে যাবেন, দেন হচ্ছে আপনাকে হচ্ছে বলবে যে একটা নতুন ট্যাব ওপেন করে আপনাকে হচ্ছে গুগল অ্যাড মানে অ্যাকাউন্টটা অ্যাড করতে বলবে। তো আপনি যেই অ্যাকাউন্টটা দিয়ে হচ্ছে গুগলের অ্যাডস অ্যানালাইটিক্স এর যে অ্যাকাউন্টটা করছেন ওই গুগলের ওইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি যখন আবার নেক্সটে যাবেন তখন আবার বলবে হচ্ছে গুগলের ওই অ্যানালাইটিক্স অ্যাকাউন্টটা অ্যাড করতে। তখন ওইটাও যখন অ্যাড করে নেবেন আপনার সামনে ডেটা চলে আসবে। তখন আর সার্চ কনসোলে যে আপনাকে দেখতে হবে না, মানে গুগলের অ্যানালাইটিক্সে যে আপনাকে দেখতে হবে না, আপনার ড্যাশবোর্ডে আপনার সামনে রেজাল্ট গুলো শো করবে। আচ্ছা, তো এখন আমরা একটু অন্য একটা দিয়ে দেখি যে আমরা কোড দিয়ে কিভাবে করতে পারি। তো আমরা একটা অ্যাড নিউয়ে যাই। অ্যাড নিউয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে যদি একটু সার্চ দেই ইনসাইড হেডার এন্ড ফুটার, আসতেছে না। ইনসাইড হেডার এন্ড ফুটার, কই গেল? ইনসাইড হেডার এন্ড ফুটার না, হেডার বাই ফুটার লেখা আছে এখানে। হেডার এন্ড ফুটার বাই এর হেডার এন্ড ফুটার। আচ্ছা দেখি আমরা একটু খুঁজি, অনেক সময় নাও আসতে পারে। এই যে চলে আসছে ইনসার্ট। আচ্ছা আমার ফার্স্টে একটু মিস্টেক ছিল, এখানে আমি হচ্ছে ইনসার্ট আমি দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ ইনসার্ট হেডার এন্ড ফুটার। তখন এই যে প্রথম যেটা আসবে এটা আমরা ইনস্টল করে দেব, ঠিক আছে? ইনস্টল করে আমরা অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার পরে ইনসাইড ফুটার, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের স্ক্রিন শেয়ার ড্যাশবোর্ডে যাব, যাওয়ার পরে প্লাগইন, আমাদের যে প্লাগইন অপশনটা থাকে, প্লাগইন অপশনে যে আমরা যদি একটু নিচে দেখি এখানে বেটার হয়ে গেল। অ্যাক্টিভেট করা, W3 total
দেখি আমাদের জ্যাম্পটা ডাউনলোড হয়েছে কিনা, এখানে করতেই পারতেছি না। এরকম করলে কিভাবে কাজ করবে? txt ফাইলটা করার জন্য আপনাকে হচ্ছে যে আপনি যে robot.txt এর জন্য যে ফাইলটা লিখছেন, এই যে আমি একটা ফাইল লিখছি এইখানে, যে হচ্ছে আমার যা যা লাগবে আমি এখানে তা লিখে নিছিলাম, তাই না? যা যা দরকার এটা লেখার পরে আপনাকে কি করতে হবে, এই যে robot.txt এর যে ফাইল ফরম্যাটটা যে নামে আছে এটাতে শুধুমাত্র রাখতে হবে কি robot.txt নামে সেভ করতে হবে। সেভ করার পরে এই ফাইলটাকে ধরে আপনাকে কি করতে হবে, আপনার যে সি প্যানেলে যাওয়ার পরে হচ্ছে আপনাকে যেতে হবে ফাইল ম্যানেজারটা খুঁজতে হবে। ফাইল ম্যানেজারে ঢোকার পরে আমি সবসময় বলছি কি যে ফাইল ম্যানেজারে কোনো কাজ করতে হলে কি করবেন, আগে ব্যাকআপটা ডাউনলোড করে রাখবেন। যেহেতু হচ্ছে আমরা কাজ করতেছি ইসের ওকে কি বলে মানে কোডিং এর, আমরা কোডিং এ খুব একটা এক্সপার্ট না, তাই আমাদের কি করতে হবে, ডাউনলোড করে নিতে হবে। আচ্ছা, তারপরে আমরা যাব হচ্ছে ফাইল ম্যানেজারে আসার পরে আমাদের যেতে হবে কোথায়, পাবলিক এইচটিএমএল এ। আমরা পাবলিক এইচটিএমএল এ যাওয়ার পরে আমাদের এইখান থেকে হচ্ছে রুট টেক্সটটা খুঁজতে হবে। এই জায়গায় এই যে public.html এ আসার পরে জাস্ট আমরা যে robot.txt টা ফাইলটা আছে ওইটাকে কি করব, আপলোড করব। একদমই সিম্পল, এখান থেকে সিলেক্ট ফাইল, দেন হচ্ছে যেহেতু আমার ডেস্কটপে আছে আমি ডেস্কটপে যাব, robot.txt ফাইলটা ধরবো, ওপেন করব। ওপেন করে এখান থেকে যদি আপলোডে দিতে দিই তাহলে হচ্ছে আমাদের আপলোড হয়ে যাবে। লোড নিচ্ছে, 100% কমপ্লিট। হ্যাঁ, আপলোড হয়ে গেছে, 100% দেখাচ্ছে, তার মানে আমাদের ফাইল আপলোড হয়ে গেছে। দেখেন এই যে robot. আচ্ছা, এখানে আমাদের হ্যাঁ আমাদের আগের একটা আছে, আমরা একটু ফাইলটা দেখি। এডিটে যাই, ওই যে ইওস্টেসিও দিয়ে আমরা একটা করে রাখছি না, সেটা এখানে চলে আসছে। এই দেখেন আমাদের ইওস্টেসিও দিয়ে এটা করা, সেটা এখানে চলে আসছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটা জাস্ট ডিলিট করে দিব, কারণ আমাদের তো দুইটা robot.txt দিয়ে কোনো লাভ নাই, আছে আমাদের দরকার কয়টা, 10টাও যা একটাও তাই। তাহলে আমরা একটা ডিলিট করে দেই, ফালতু রেখে দিয়ে তো কোনো লাভ নেই। একটা আমরা কি করলাম, ডিলিট করে দিলাম, এখান থেকে ডিলিট। তাহলে robot.txt টা আমরা কিভাবে অ্যাড করব ম্যানুয়ালি, আমাদের যা যা দরকার সেই অনুযায়ী অ্যালাউ ডিসঅ্যালাউ করে আমরা লিখে নিব ফার্স্টে। ঠিক আছে, এখানে ধরেন আমার যদি এরকমও দরকার হয় যে না আমি ইয়াহুর যে ইটা আছে, রোবটটা আছে, আমরা সেটাকে অ্যাড করব, তাহলে আমাকে এখানে কি লিখতে হবে, ফার্স্টে লিখতে হবে হচ্ছে ইউজার এজেন্ট। আর প্রত্যেকবার লেখার পরে যদি ইউজার এজেন্ট শুরু হয় তাহলে আপনাকে কি করতে হবে, না ওইখানে হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনাকে একটু দুইটা ইন্টার দিয়ে নিচে নামিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে ইউজার এজেন্টটা লিখবেন, ইউজার এজেন্ট, দেন হচ্ছে আপনাকে দিতে হবে হচ্ছে, যেহেতু আমরা এখন কাকে অ্যালাউ কার জন্য কাজ করব, ইয়াহুর জন্য, আমরা এখানে দিব ইয়াহু বট। ইয়াহু বট লেখার পরে আমরা ইন্টার দিয়ে নিচে আসব। এটা হচ্ছে জ্যাম্প ফায়ারওয়ালের অ্যাক্সেস চাচ্ছে, সেটআপ নিলাম, যেটা ইনস্টল হোক। দেন হচ্ছে ইয়াহু বটের জন্য আমরা যেহেতু কাজ করতেছি, আমাদের ইউজার এজেন্টকে ইয়াহু বট। আচ্ছা, এখানে আমরা কি করব, ওকে হচ্ছে অ্যালাউ করব কি কি সাইডে, ওর জন্য কিছু কিছু জিনিস আমি ডিসঅ্যালাউ ফার্স্টে করব, যেমন হচ্ছে ও কি করতে পারবে না,
ইয়াহু বটকে আমি আমার ব্লগ সাইটে ঢুকতে দিব না। ঠিক আছে, আমার সাইটে একটা ব্লগ পেজ থাকবে না, ধরেন আমি একটা নির্দিষ্ট পেজে ওকে ঢুকতে দিব না। কোন পেজে? ব্লগ পেজে। আচ্ছা, আমি এখানে তাহলে কি করব যদি ওকে আমি ঢুকতে দিতে না চাই? ডিসঅ্যালাউ করে দিতে হবে। ডিসঅ্যালাউ দেওয়ার পরে আমাদের যেভাবে আমরা করি, এখানে আমি ধরেন হচ্ছে ইয়াহু বটকে আমি ডিসঅ্যালাউ করে দিলাম হচ্ছে আমার ব্লগ সাইট। তো ব্লগ তো যেহেতু আমরা আগে একটা দিছি বিং এর বটের জন্য, আমরা এখানে ব্লগ সাইট না, আমরা দিতে চাচ্ছি হচ্ছে আমাদের যে আরেকটা কি পেজ থাকতে পারে, রিভিউ পেজ। তাহলে আমরা রিভিউ পেজে তাকে ঢুকতে দিব না, এখানে লিখে দেব রিভিউ। রিভিউ পেজে আমরা তাকে অ্যালাউ করব না, সে আমাদের রিভিউ পেজে যাবে না। তাহলে কিন্তু এইভাবে যখন আমরা সেভ করে এইটা আবার আপলোড করে দিব, তখনই কিন্তু সে আর ওই যে ইয়াহুর যে বট, সে আর আমার রিভিউ সাইটে আসতে পারবে না। এখন আপনি যে হ্যাঁ ডব্লিউপি অ্যাডমিনে না, এটা আপলোড করবেন যদি আপনি ম্যানুয়ালি করতে চান। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে হচ্ছে পাবলিক এইচটিএমএল। হ্যাঁ, পাবলিক এইচটিএমএল এ যে আপনি আপনার ফাইলটা আপলোড করবেন। এখন এখানে আর একটা ব্যাপার আছে, যদি আপনি শিওর হন যে না আপনার লেখায় কোনো ভুল যাচ্ছে না, তাহলে আপনি কি করবেন, ডিরেক্টলি বারবার ফাইল আপলোড করার থেকে এখানে এসে এডিটে চলে যাবেন, এডিট করে নেবেন। ঠিক আছে, এখান থেকে এডিট করে আপনার যা যা দরকার সে এখানে এডিট করে নেবেন। ঠিক আছে। আচ্ছা, আর কি প্রবলেম ম্যানুয়ালি আপলোড করার জন্য? এইটাই তো। আর কি কোনো কোশ্চেন এই ব্যাপারে? আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু ইসেরটা দেখি আমাদের। এখন আমরা কি করব, আমাদের জাস্ট সেটআপ গুলো স্টার্ট করে দেব। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, your site may be not be ready for Sidekick সার্চ কনসোল। আমরা সার্চ কনসোলটা অ্যাড করি নাই, এর জন্য ওরা সাজেস্ট করতেছে সার্চ কনসোলের জন্য যে প্লাগইনটা সেটা দিয়ে দিতে। তো আমরা এটা দিয়ে দিলাম। সাইটকিট ডিঅ্যাক্টিভেট করে আবার একটু অ্যাক্টিভেট করি। আচ্ছা, এখান থেকে আমরা স্টার্টআপে চলে যাই, স্টার্ট সেটআপ। আমরা মূলত আগে সেটআপটা your website appears private access। আচ্ছা, লোকাল হোস্টে মেবি এই সার্ভিসটা দিবে না, কি একটা ফালতু একটা প্যারা। সাইন আপ উইথ গুগল, দেখেন ওরা স্টেপ গুলো দেখাচ্ছে, যদিও সাপোর্ট করুক আর না করুক স্টেপ গুলো দেখা দিচ্ছে। এই যে এই স্টার্টআপ সাইটকিকে যখন আসবেন তখন হচ্ছে এই অপশনটা চলে আসবে। হ্যাঁ, সাইন ইন উইথ গুগল। আপনি যখন এই সাইন ইন উইথ গুগলে দিবেন, আপনি এই যে সার্চ কনসোলে যে আপনার যে অ্যাকাউন্টটা করা মানে হচ্ছে অ্যানালাইটিক্সে, এইটা এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, অ্যাড হয়ে গেলে তারপরে দেন কমপ্লিট হওয়ার পরে আপনি যখন এখানে রিফ্রেশ করবেন, আপনার সব ডেটা এখানে চলে আসবে, মানে কতজন ভিজিটর আসতেছে, কতজন যাচ্ছে, সবগুলো আপনাদের এখানে চলে আসবে। ঠিক আছে, এই হচ্ছে এই প্লাগইনটার কাজ। আর একটা দেখি যে আমাদের লোকাল হোস্টে যদি ওইটা দিয়ে হয়। আরে কেটে দিলাম কেন, আমরা রিটার্ন সাইডে চলে যাই। আমাদের আরেকটা যে প্লাগইন আছে সেটা কি, গুগল অ্যানালাইটিক্স ড্যাশবোর্ড। তার আগে আমরা একটু ইনসার্ট হেডার এন্ড ফুটারটা দেখে নিই। প্লাগইন অ্যাড নিউ, ইনসার্ট header and footers, insert header and footers ইনস্টল করে নেই।
ইনসার্ট হেডার এন্ড ফুটার অপশনটা খুলি। এই দেখেন এইখানে যখন আপনার এই যে প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে না আমাদের অ্যাক্টিভ করার পরে, এখন দেখেন এইখানে কি আসছে, সেটিং এ আমরা চলে যাব। কোনোখানেই না, ড্যাশবোর্ডের যে সেটিং এ যাওয়ার পরে এইখানে দেখেন ছোট্ট করে একটা অপশন আছে নিচে, কি ইনসার্ট হেডার এন্ড ফুটার। এইখানে আমরা যাব। যাওয়ার পরে দেখেন এখানে একটা স্নিপেটস দিছে কি করার জন্য, স্ক্রিপ্ট রাইটিং এর জন্য একটা হেডার অপশন দিছে, একটা বডি দিছে, একটা ফুটার দিছে। আচ্ছা, এখন আমরা যখন গুগলের অ্যানালাইটিক্স এ ছিলাম, আমাদের এখানে একটা কোডিং এর অপশন ছিল না? এই কোডিং এর হচ্ছে গ্লোবাল সাইট ট্যাগ gtagjs.js, এটা হচ্ছে আমাদেরকে দিতে বলছিল। কোথায় দিতে বলছিল? Copy and paste this code as the first item into the head of every web page you want to measure. মানে হচ্ছে আপনি যেই পেজগুলোতে হচ্ছে গুগলের অ্যানালাইটিক্স অ্যাড করতে চান, এখন আপনি তো সম্পূর্ণ ওয়েবসাইট এমন হইতে পারে যে আপনি চান না আপনার সম্পূর্ণ ওয়েবসাইটের ডাটা আসুক, আপনি চান একটা নির্দিষ্ট পেজের ডাটা আসুক, সেই হিসাবে আপনাকে করতে বলতেছে। এখন আমরা চাই না যে পেজ বাই পেজ করতে, আমরা একবারে করতে চাই। তো কি করব, এই প্লাগইন থেকে আমাদের এইখান থেকে কি করতে হবে, স্ক্রিপ্টটা দিয়ে দিতে হবে। স্ক্রিপ্টটা দেওয়ার সাথে সাথে এইখান থেকে সেভ করে দিব। এটাকে পুরো ওয়েবসাইটটা, হ্যাঁ, এটাতে টোটাল ওয়েবসাইট হিসেবে আসবে। অ্যানালাইটিক্স এর এটা ছিল পেজ বাই ওয়েব পেজ ইউ ওয়ান্ট টু মেজার। হ্যাঁ, এখানে বলতেছে পেজ বাই পেজ, কিন্তু আমরা এই প্লাগইন ইউজ করলাম কিসের জন্য, যাতে হচ্ছে টোটালটাই পাই। মানে ওই পেজের যে কোডিংটা আছে ওইটা এখানে পেস্ট করলে আমি শুধু পেজ দরকার নেই, আমি এটাই পাচ্ছি, এইটারও পাচ্ছি। হ্যাঁ, সম্পূর্ণরূপে আমরা সবখানেরই পেয়ে যাব। এইখান থেকে আমরা এটা যদি অ্যাড করে দেই, দেন হচ্ছে আমরা এটা সবকিছু পেয়ে যাচ্ছি। আমরা দেখি এটা ডায়াগনোসিসটা দেখা যায় কিনা। এটা তো হচ্ছে গুগল অ্যানালাইটিক্স অ্যাড হয়নি, 24 ঘন্টা আমাদের সময় নিতে হবে এটা অ্যাড করার পরে। 48 আওয়ার্স, সরি, এই যে আমাদেরকে হচ্ছে 48 আওয়ার্স ওয়েট করতে হবে এটা অ্যাড হয়ে আমাদের দেখানোর জন্য, ঠিক আছে? আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের অ্যানালাইটিক্স এর বের করার পর দেখা হলো ওই কোডটা কিভাবে, ওই কোডটা কি, এই যে এই কোডটা কিভাবে আনছি। আচ্ছা, এটা হচ্ছে আপনি যখন অ্যানালাইটিক্স এ ওই যে আপনার স্ট্রিমটা অ্যাড করছেন, ওয়েব স্ট্রিমটা অ্যাড করছেন, অ্যাড করার পরে যখন এই যে গেলাম, আমরা যাওয়ার পরে ফার্স্টেতে এই একটা হচ্ছে মেজারমেন্ট আইডি, এই একটা, আর হচ্ছে এখানে যে নিচে যখন ট্যাগ অপশনে চলে আসবে, দেখেন এখানে এই যে ট্যাগিং ইনস্ট্রাকশন আছে না, এইখান থেকে গ্লোবাল ট্যাগে চলে যাবে। গ্লোবাল সাইট ট্যাগ, এইখান থেকে ট্যাগ মানে কোডটা কপি করে নেবেন, দেন হচ্ছে ওইখানে সাবমিট করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে আপনাদের যেটা নিয়ে প্রবলেম, সেটা হচ্ছে schema.org নিয়ে, না? আচ্ছা, schema.org টা কি এটা জানেন? ওই সমস্ত গুগল যে চারটা আছে ফার্স্ট এগুলো সার্চ করলে কোনো একটু না থাকে তাহলে যে চারটা আছে এগুলো না, schema.org, আগে আমরা স্কিমা সম্পর্কে জানি। স্কিমাটা হচ্ছে মূলত আমরা একটা ওয়েবসাইটকে কিভাবে দেখি। আমরা একটা ওয়েবসাইটকে কত রং বেরঙের কিছু দেখি না, গুগল কিন্তু এত রং বেরঙের দেখে না। গুগল কিরকম দেখে, এই দেখেন, আমি দেখেন আমাদের ওয়েবসাইটটা কি রিলেটেড ছিল, স্কিন না, মানে হেলথ। এখন যদি আমরা হেলথের স্কিমার দিকে যাই, দেখেন মেডিকেল কন্ডিশন, ড্রাগস, মেডিকেল কন্ডিশনে যাই, দেখেন এই যে আসতেছে না এইখানে, মানে এই যে স্কিমাটায় schema.org তে আপনার দুনিয়ার সব ধরনের স্কিমা পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে ধরেন একটা নিয়ে নেই, যে কোনো একটা টপিক নেই আপনাদের জাস্ট দেখানোর জন্য, ঠিক আছে? এখান থেকে জাস্ট আপনাদের দেখানোর জন্য যে কোনো একটা জিনিসের দেখাই।
তারপরে ওই অনুযায়ী আমরা আরেকটা দেখব প্লাগইন দিয়ে। দেখেন গুগল দেখে হচ্ছে এই সব রিলেটেড এই যে কোডগুলো, এই কোডগুলো হচ্ছে গুগলের চোখে পড়ে। গুগল আপনার ওয়েবসাইটের কোনো কিছুই ওইভাবে দেখতে পায় না, ও একটা কোড হিসেবে দেখে নেয়। ঠিক আছে, আপনার যত কিছু আছে ও দেখে কোডে। স্কিমা মূলত হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে কোডিং এ ট্রান্সফর্ম করে দেয় গুগলের কাছে। মানে আমরা তো সিম্পলি দেখি যে এইখানে লাল রং আছে, লালের সাথে এই রংটার কম্বিনেশন আছে, এইখানে এতটুকু টেক্সট আছে, এইটুকু হেডার, এইটুকু ফুটার, আমরা তো দেখে বুঝি। কিন্তু গুগলের কি এরকম সময় আছে দেখে দেখে বোঝার জন্য? না, গুগল কি করে, গুগল হচ্ছে কোডগুলো চেক করে। তো schema.org দিয়ে আমরা কি করি, আমাদের হচ্ছে যে সাইটটা, আমাদের সাইটটার কোডগুলো আমরা রেডি করে দেই গুগলের কাছে, যাতে গুগল ইজিলি রিড করতে পারে। তো এর কারণে আমরা আমরা কিছু প্লাগইন ইউজ করব, কারণ স্কিমা যদি আপনি লিখতে যান, আপনাকে একজন ভালো মানের কোডার হায়ার করতে হবে যে কোড করতে পারে খুব ভালো মানের। তো আমরা তো এখন একটা কোডার হায়ার করার মতো কন্ডিশনে আমরা নেই, আসলে কি আছি না। এখন আমরা এই ক্ষেত্রে দুইটা জিনিস দিয়ে করতে পারি, দুইটা প্লাগইন আছে, তার মধ্যে একটা হচ্ছে খুব ভালো, সেটা হচ্ছে র‍্যাঙ্ক ম্যাথ, আর একটা হচ্ছে অল ইন ওয়ান স্কিমা। তো আমরা ফার্স্ট অফ অল আমরা অল ইন ওয়ান স্কিমাটা দিয়ে দেখি। আমরা যদি ফার্স্টে যাওয়ার পরে আমরা একটু প্লাগইনে যে অ্যাড নিউয়ে যাই, অ্যাড নিউয়ে যাওয়ার পরে আমরা এখানে যদি সার্চ করি, সার্চ করার পরে এই যে ফার্স্টে যে একটা আসছে না, স্কিমা অল ইন ওয়ান, এটা আমরা ইনস্টল করে নেব। এটা ইনস্টল করব, আর র‍্যাঙ্ক ম্যাথটাও আমরা একসাথে ইনস্টল করে নিই, যেহেতু সামনে চলে আসছে। দেখেন স্কিমার কথাটা লিখলে এই দুইজন সবার আগে আসে, এরাই হচ্ছে মূলত স্কিমার জন্য বেস্ট একটা জিনিস। দেখি আগে এটা ইনস্টল হোক, দেন হচ্ছে আমরা এটাকে অ্যাক্টিভ করব। তারপরে এই টুলসটাও অনেক ভালো, আপনাদের যাদের এএমপি নিয়ে প্রবলেম আছে, এটা দিয়ে আপনি স্কিমাও ঠিক করতে পারবেন, আবার ডব্লিউপি যে এএমপি যে সিস্টেমটা মোবাইলের জন্য সেটাও করতে পারবেন। আমরা এখান থেকে আগে এটা দেখে নিই, ওই ইনস্টল হতে সময় নিচ্ছে। আচ্ছা, এখানে আসার পরে দেখেন এই যে স্কিমা হচ্ছে আমরা যে দেখলাম না সাবজেক্ট ওয়াইজ হয়, যে আপনার যদি হেলথ রিলেটেড হয় সেই রিলেটেড একটা স্ট্রাকচার হবে, যদি কার রিলেটেড হয় সেই রিলেটেড একটা স্ট্রাকচার হয়। স্ট্রাকচার এক একটা ওয়েবসাইটের কি রকম হয়, এক এক রকম, সেম স্ট্রাকচার সব ওয়েবসাইটের হয় না। তো এই যে অল ইন ওয়ান স্কিমা এর যে প্লাগইনটা, এ আপনাকে কিছু কিছু টাইপসে সাপোর্ট করবে। কি কি টাইপ সাপোর্ট করবে? রিভিউ টাইপসটা সাপোর্ট করবে, ইভেন্ট সাপোর্ট করবে, সার্ভিস সাপোর্ট করবে, পারসন, প্রোডাক্ট, ভিডিও, আর্টিকেল, রেসিপি, সফটওয়্যার অ্যাপ্লিকেশন। আমরা বেসিক্যালি অ্যাফিলিয়েট মার্কেটাররা যা নিয়ে কাজ করি তা সবকিছুই এর মধ্যে আছে। যেমন আমি যে স্কিনশেয়ার যে ওয়েবসাইটটা চালাচ্ছি, সেই ওয়েবসাইটটা আমি কি রিলেটেড, স্কিনের কিছু প্রোডাক্টের রিভিউ দিব এখানে। রিভিউ কি আছে আমার এখানে? আছে। আচ্ছা, তারপরে ধরেন আমি কিছু ইভেন্ট ওইখানে দিব, যে হচ্ছে ফ্ল্যাশ সেলের যে ইভেন্ট গুলো চলে, তাই না? ওইগুলো একটা ইভেন্ট না, অফার বা ইভেন্ট যেটাই বলেন, ওইটাও তো একটা ইভেন্টের মধ্যেই পড়ে। তাহলে কি ইভেন্ট চলে আসলো না? আচ্ছা, ধরেন আমি এখন আমার ওয়েবসাইটটাতে আমি কিছু নতুনত্ব আনতে চাই, যে আমি একটা সার্ভিস রাখলাম, যে স্কিনের যে ম্যাসাজটা হয় সেটাও আমি নতুন করে অ্যাড করব, মানে সার্ভিসের জন্য। তাহলে আমার সার্ভিসের জন্য কি এখানে একটা অপশন দেয়া আছে? হ্যাঁ। আচ্ছা, তারপরে এখন কি করা যায়? ধরেন আমি আমার নিজের কিছু ওইখানে দিলাম, সেটাও কিন্তু এখানে আছে। পার্সোনাল কিছু ইনফরমেশন দিলাম, সেটারও স্ট্রাকচার আছে।
এখন আমার প্রোডাক্টের একটা লিস্টিং করলাম, তাও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমি ভিডিও দিব, প্রোডাক্টের কিছু ভিডিও দিব, তারও স্ট্রাকচার কিন্তু এখানে আছে। আমরা ভিডিওগুলো ভিডিও হিসেবে দেখি, কিন্তু গুগল কিন্তু ওই ভিডিও কোড করে, ভিডিও কিন্তু কোড হয়ে যায়। ঠিক আছে, গুগলে ভিডিওটা দেখে না, গুগল দেখে ভিডিওর ভিতরে কোডিংটা। প্রত্যেকটা জিনিসই কোডিং না হলে হয় না। ঠিক আছে, সেরকম ভাবে এই যে এইবার হচ্ছে আসতেছে কি আর্টিকেল। আর্টিকেলটা কি? আর্টিকেল হচ্ছে আমরা যে ব্লগের যে কন্টেন্ট গুলো লিখি না, ব্লগ রিলেটেড বা হচ্ছে যে হচ্ছে বাইং কন্টেন্ট যেগুলোকে বলি, সেগুলোকে আর্টিকেলের মধ্যে ফেলানো হচ্ছে। ঠিক আছে, তারপরে রেসিপি তো বোঝেনি কি রেসিপি, কোনো একটা কিছু তৈরি করার জন্য যে প্রক্রিয়া দেয়া হয় সেটাই হচ্ছে মূলত রেসিপি। এটা এখন যে কোনো কিছু রইতে পারে। রেসিপি বলতে অনেকে বুঝে শুধু খাবার। রেসিপি কি শুধু খাবারের হয়? না, অনেক কিছুরই কিন্তু রেসিপি হয়। আচ্ছা, এখন যদি আমি আমার সাইটে যদি কোনো সফটওয়্যার রিলেটেড কিছু লিখতে চাই, তাও আমরা এখান থেকে স্কিমের জন্য তৈরি করে নিতে পারি। এইখানে দেখেন আপনাকে টোটালি কনফিগার করার গাইডলাইন এখানে দিয়ে দিবে, কিভাবে আপনি আপনার এইখান থেকে গাইডলাইন করতে পারবেন আপনার ইসের জন্য, প্রত্যেকবারের জন্য আপনি কিভাবে স্কিমা অ্যাড করতে পারবেন। দেন এইখান থেকে আপনি কি করবেন, এটা একটু পড়ে নেবেন যে আসলে কি কি বলতে যাচ্ছে, সেই অনুযায়ী আপনি আপনার মার্কআপ গুলো করে নেবেন, স্কিমা গুলো। ঠিক আছে, তো এইখান থেকে আমাদের সবকিছু সেটআপ যেহেতু করা আছে, আমরা হচ্ছে জাস্ট চলে যাব কোনো একটা পোস্টের দিকে। আমরা একটা পোস্ট অ্যাড নিউ করি, পোস্ট না, আমরা একটা পেজ করি। আমাদের তো পেজের জন্য করতে হবে, তাই না? স্কিমা করতে হয় কিসের? পেজের। পেজের জন্য তো আমরা একটা পেজ করি, অ্যাড নিউ পেজ। ওয়েলকাম টু এডিটর, অ্যাড এ টাইটেল। টাইটেলের এইখানে আমরা দিলাম এটা দিয়ে জাস্ট একটা তৈরি করার জন্য একটা করি। ঠিক আছে, দেওয়ার পরে পাবলিশ করে দিই, পাবলিশ লাইভ। এটা হচ্ছে লাইভ আছে, আমরা একটু ভিউ পেজে যাই। ভিউ পেজে এখানে একটা পেজ আমাদের ওপেন করা আছে। হ্যাঁ, আচ্ছা, এইখানে এখন হচ্ছে আমাদের একটু এই দেখেন, আমরা যখন আমাদের পেজটা চলে আসলাম, এটা আমরা পেজটা ওপেন করছি না, যে পেজটা কেবলমাত্র ক্রিয়েট করলাম। এইখানে দেখেন এই যে উপরে একটা অপশন চলে আসে কি টেস্ট রিচ স্নিপ। এখানে আমি ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন এখানে হচ্ছে আমাদের ডাটা টেস্টিং টুল আমাদের অ্যাড করা নাই, যে গুগলের যে ডাটা টেস্টিং টুলস, এটা কি আপনাদের দেখানো হয়েছে না? ডাটা টেস্টিং টুলস এর এটা এই ক্লাসটা মেবি নেক্সট ডে হবে। ঠিক আছে, ডাটা টেস্টিং টুল কিভাবে অ্যাড করতে হয়। তো এখন আমাদের এইটা তো হচ্ছে যেহেতু লোকাল হোস্টে, আমরা তো ইসে অ্যাড করতে পারতেছি না গুগলের সার্চ কনসোলে। সার্চ কনসোলের ক্লাস কি হয়েছে? সার্চ কনসোলের ওইটাই হচ্ছে ডাটা টেস্টিং টুলস এর। সার্চ কনসোলের যে ডেটাগুলো পাবেন সেটাই ডাটা টেস্টিং টুলস এর মধ্যে চলে আসে। তো আমাদের সাইটটা তো হচ্ছে যেহেতু লোকাল হোস্টে, আমরা যে বারবার অ্যাড করতে যাচ্ছি কিন্তু অ্যাড তো করতে পারতেছি না, সেহেতু ডাটা টেস্টিং টুলসে কিন্তু আসতেছে না। বাট এই যে আমাদের টেস্ট রিচ স্নিপেট যেহেতু আসছে, তার মানে হচ্ছে আমাদের এইটারও একটা স্কিমা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখানে যদি আমরা রিচ স্নিপেটে যাই, ওইখানে আমরা যেহেতু একটা পেজ ক্রিয়েট করছি, তো আমরা ওই পেজের মধ্যে দেখতে পাবো হচ্ছে আমাদের ওইখানে ওইটা অ্যাক্টিভ হয়ে গেছে। কারণ এই পেজটা কি রিলেটেড, কোন একটা আইটেমের রিভিউ এর জন্য, সেহেতু এইখানে রিভিউ এর মধ্যে নিয়ে নিবে, আইটেম রিভিউর মধ্যে, মানে যাই হবে সেইটা এর মধ্যে নিয়ে নেবে। কিন্তু এইখানে হচ্ছে ব্যাপার, আপনাকে একটু কিছু করতে হবে, সেটা হচ্ছে
যে আপনি যখন এই যে এটা করবেন, পেজটা অ্যালাউ করবেন, তখন খেয়াল রাখতে হবে আপনার টাইটেলটা যেন ঠিকঠাক ভাবে করা হয়, যেন একটু উল্টাপাল্টা না করে ফেলেন, যাতে যার কারণে এটা শো না করে। ঠিক আছে, সেই রিলেটেড আপনি যদি করে দেন একদমই ঠিকঠাক ভাবে এটা চলে আসবে। আপনার এখানে কিন্তু যেহেতু টেস্ট করার জন্য অপশন চলে আসছে, তার মানে এটা হচ্ছে স্নিপেট, যে রিচ স্নিপেটের যে অপশনগুলো সেগুলো অ্যাক্টিভ হয়ে আছে, যেহেতু প্লাগইনটা অ্যাক্টিভ করলাম। এটা হচ্ছে একদম ইজি ওয়ে। এবার যদি আসি র্যাঙ্ক ম্যাথের ক্ষেত্রে, র্যাঙ্ক ম্যাথে একটু ঝামেলা আছে। র্যাঙ্ক ম্যাথ যদি আপনি ইউজ করেন, আপনার ইউএসটি সিও ভুলে যেতে হবে। এটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথের সবথেকে বড় প্রবলেম। আমরা কিন্তু হচ্ছে স্কিমা ইউএসটি দিয়েও করতে পারি, আর মূলত হচ্ছে স্কিমা নিয়ে অত মাথা ব্যথা করার দরকার হয় না। কিন্তু তারপরে ওই যে আমরা ক্লায়েন্টের কাজ করতে গেলে যখন হচ্ছে ক্লায়েন্ট দেখতে চায় যে আমার ওয়ার্নিং, যেহেতু আমরা তো ওয়ার্নিং এগুলো হচ্ছে এসইও কোড দিয়ে সাবমিট করি, সেহেতু হচ্ছে আমাদের সামনে ওইগুলো আসে। তো schema.org টা তেমন একটা ফ্যাক্টর করে না কেন, আমরা যেহেতু সাইট ম্যাপ অ্যাড করে দিচ্ছি, robot.txt দিয়ে দিচ্ছি, তো স্কিমা নিয়ে ওই একটা আমাদের খুব একটা মাথা ব্যথা না করলেও চলে। কিন্তু ওই যে ক্লায়েন্টকে তো বলে দিছি তোমার সাইটে হচ্ছে 5টা ওয়ার্নিং আছে, তারপরে হচ্ছে 7টা ইরর আছে, তাহলে আমাকে সেগুলো অবশ্যই ফিক্সড করতে হবে। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এটা একটু করে দেই, কিন্তু বাট এটা নিয়ে আমাদের তেমন খুব একটা র্যাঙ্কিং এ ফ্যাক্টর আসে না। এইখান থেকে আমরা যদি র্যাঙ্ক ম্যাথটা ইউজ করি, দেখেন এখান থেকে কানেক্ট ইওর অ্যাকাউন্ট করতে বলতেছে, আমাদের ফ্রি অ্যাকাউন্টে কানেক্ট করতে বলতেছে। আমরা জাস্ট স্কিপ করে যাই, মানে এখানে অনেক কিছুর কন্ট্রোলের, এই যে এসইওর কন্ট্রোলও করতে বলতেছে, তা আমাদের অত কিছুর দরকার নাই। আমরা জাস্ট কি করব, আমরা শুধুমাত্র কিসের কাজ করব, আমরা স্কিমার জন্য করব, তাই না? এই দেখেন, এই যে আমাদের স্কিমা সেটআপ করা ছিল না ইসের রিচ স্নিপেটের, মানে হচ্ছে অল ইন ওয়ান যেটা করছিলাম প্লাগইন, ও সেইটাকে আনইনস্টল করে দিবে, ও তাকে রাখবে না, মানে ও একাই আধিপত্য বিস্তার করবে। ঠিক আছে, সেরকম ও বলতেছে তুমি ওইটা আগে যে কনফিগার করে রাখছো, সেই কনফিগার আমি ইম্পোর্ট করে নিয়ে তোমার ওইটা আমি বন্ধ করে দিব, ওই যে প্লাগইনটা আছে ওইটা অফ হয়ে যাবে। দেখেন ও কিন্তু সবকিছু নিয়ে নিছে। ঠিক আছে, নিয়ে কন্টিনিউ এ চলে যাব। এখানে যদি ইউএসটিসিও থাকতো, ওই ইউএসটিসিওরও সবকিছু ইম্পোর্ট করে নিত। ঠিক আছে, এখন এইখানে বলতেছে এই যে যখন আমি একটা করতেছি, এটা হচ্ছে আমি কিসের সাইট সেটাও দেখাইতে বলতেছে, এটা কিসের সাইট। তো এটা আমার কিসের সাইট, যেহেতু আমার অ্যাফিলিয়েট সাইট, স্মল বিজনেস সাইট দিব। অর্গানাইজেশনে হবে হচ্ছে আমার সেই নাম কই, হেলথ এন্ড বিউটি কই গেল, এই যে হেলথ এন্ড বিউটি। কোম্পানি নেম, এখানে আপনাদের ওই যে স্কিন চেয়ারের যেটা থাকবে সেটা, এখানে আপনার লোগো দিতে হবে, লোগো ফর গুগল, মানে যেটা ফেভিকন হিসেবে ইউজ করছি সেটা এখানে দিবেন। তারপরে হচ্ছে সোশ্যাল শেয়ার ইমেজ, এটা না দিলেও চলবে। তারপরে হচ্ছে নেক্সটে চলে যাবেন। তো এখান থেকে আমরা জাস্ট স্কিপ করব, কারণ আমাদের দরকার হচ্ছে শুধুমাত্র schema.org টা, কারণ বাদ বাকিগুলো তো আমরা আগে থেকে ম্যানুয়ালি করে দিছি। ফেভিকন আমরা সাইট আইডেন্টিটি থেকে অ্যাড করা নিয়ে নিয়েছি, তাহলে তো আমাদের আবার তো ফেভিকন অ্যাড করার কোনো দরকার নেই। তারপরে হচ্ছে আমরা এসইওর যত কিছু কাজ আমরা তো ইউএসটিসিও দিয়ে করে নিছি, তাহলে র্যাঙ্ক ম্যাথ দিয়ে ওটা তো করার আমার দরকার নাই। সেরকম ভাবে আমরা সবকিছু করে জাস্ট সেভ এন্ড কন্টিনিউ দিব, schema.org টা ও কানেক্ট করে নিবে। ঠিক আছে, এখানে বলতেছে আপনি কি অটো আপডেট করতে চান নাকি, তো এটা আমরা অফ করে রেখে রিটার্ন টু ড্যাশবোর্ডে চলে যাব। দেন হচ্ছে ওইখানে আমাদের schema.org টাও কমপ্লিট হয়ে যাবে। কিন্তু বারবার এরকম ওয়ার্নিং দিবে হচ্ছে আপনাকে ইউএসটিসিওটার বদলে র্যাঙ্ক ম্যাথ ইউজ করার জন্য। ঠিক আছে, এ বারবার বলবে যে আপনি ইউএসটিসিওর বদলে র্যাঙ্ক ম্যাথ ইউজ করেন, কিন্তু আমাদের জন্য বেটার হয় হচ্ছে ইউএসটিসিওটা, কারণ আমরা ইউএসটিসিওর সাথে কমফোর্টেবল ফিল করি বেশি।
ঠিক আছে, এই কয়েকটা ওয়ের মাধ্যমে মূলত হচ্ছে আমরা আমাদের schema.org টাও অ্যাড করতে পারি। আর বেসিক্যালি যদি আপনি আরো এইভাবে ডিপলি অ্যাড করতে চান তাহলে আপনাকে অবশ্যই একজন কোডার হইতে হবে ভালো মানের, যেটা আসলে এখন একজন কোডার হায়ার করা আমাদের পক্ষে সম্ভব না বা পসিবল না। এই কারণে হচ্ছে আমরা ইজিলি যত মেথড আছে সেগুলো দেখে নিলাম প্লাগইনের মাধ্যমে আমরা কিভাবে অ্যাড করব। আচ্ছা, এখন অনেকের আর একটা প্রবলেম হচ্ছে যে আমার সাইটটা এএমপি সাপোর্টেড না বা এএমপি ফ্রেন্ডলি না। এএমপি জিনিসটা কি? মোবাইলের জন্য যেটা মানে আমার সাইটটা ইজিলি ভিজুয়াল হয় সেটাই মূলত হচ্ছে শর্ট ফর্মে আমরা এএমপি বলি। আমরা যদি একটু গুগল করি যে আসলে এএমপিটা কি, এএমপি হচ্ছে অ্যাক্সেলারেটেড মোবাইল পেজেস। মানে অ্যাক্সেলারেটেড কি? একটু গতি সম্পন্ন, মানে আপনার ওয়েবসাইটের যে পেজটা আছে সেটা যাতে একটু মোবাইলেও গতিশীল হয়। ফাহিম সাহেব ঘুম আসতেছে নাকি? আপনার মোবাইল পেজটাও যাতে মোবাইলেও যেন আপনার পেজটা খুব দ্রুত লোড হয় বা মোবাইলের সাথেও যেন সাপোর্টিভ হয়, এই কারণে হচ্ছে এএমপিটার আমরা সেটআপ করি। তো এখন এএমপি সেটআপ করতে গেলে অনেক সময় হয় কি এএমপি অনেকে ইউজ করে না। কেন করে না? মোবাইল রেসপন্সিভ করে না কেন? সাইট ভারী হয়ে যায় এই ভয়তে। কিন্তু আসলে সাইট ভারী হয় না। একটা প্লাগইনে আপনার কতটুকু সাইটই বা ভারী করবে? জাস্ট একটা প্লাগইন ইউজ করলেই আমাদের ওইখানে কাজটা হয়ে যায়। আমরা প্লাগইনে যাব, অ্যাড নিউয়ে যাব। অ্যাড নিউয়ে যাওয়ার পরে আমরা এখানে জাস্ট শুধু লিখব এএমপি। এএমপি লিখে যখন আমরা সার্চ করব আমাদের সামনে অনেকগুলো এএমপি রিলেটেড প্লাগইনস চলে আসবে। তো এর মধ্যে আমাদের সবথেকে বেটার হচ্ছে এএমপি ফর ডব্লিউপি অ্যাক্সেলারেটেড মোবাইল পেজের এই যে রেড সিম্বলের যেটা, এইটা কেন বেটার বললাম? এইটা আমরা সবাই ইউজ করি। দেখেন কত অ্যারাউন্ড প্রায় 1 লাখেরও বেশি ইনস্টলেশন, 10 লাখের বেশি ইনস্টলেশন আছে। আর এটা খুব আপডেট দেয়। এ দেখেন 6 দিন আগে আপডেট করছে, বাট এ 19 ঘন্টা আগেও আপডেট হয়েছে। ঠিক আছে, এটা খুব ভালো কাজ করে। তো আমরা এটা ইনস্টল করে নেব। ইনস্টল করে নেওয়ার পরে আমরা এটাকে জাস্ট অ্যাক্টিভ করে দিলেই আমাদের যে এমপির ভার্সনটা সেটা ঠিক হয়ে যাবে। আমরা যদি একটু দেখি ইনস্টল হচ্ছে। সময় লাগতেছে কেন? AMP add new AMP এটাকে আমরা অ্যাক্টিভ করে দেই। অ্যাক্টিভ করার পরে এইখান থেকে হচ্ছে আমাদের কিছু সেটআপ করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা একটু অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পরে অ্যাডভান্সে আমাদের একটু বেশি সেটআপ করে নিতে হয়, মানে একটু মাত্রাতিরিক্ত একটু সেটআপ গুলো বেশি হয়। যেমন হচ্ছে আপনার ওয়েবসাইটের টাইপটা দিতে হবে। ওয়েবসাইটের টাইপ আপনার যা হবে তাই। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটটা কি হবে? লোকাল বিজনেস না তো, আমরা তো লোকালি বিজনেস করব না, আমাদের তো ইন্টারন্যাশনাল।
তাই না? তাহলে আমরা আদার্সে যাব, আদার্সে যে অ্যাফিলিয়েট লিখে দিব, অ্যাফিলিয়েট দিয়ে আমরা এখান থেকে সেভ করে দিব। এটা আমাদের ওয়েবসাইট কি হলো? অ্যাফিলিয়েট। আচ্ছা, হোয়াই ডু ইউ নিড এএমপি? আপনি এএমপি কেন, মানে কোন কোন পেজে রাখতে চান? আপনার হোম পেজে থাকবে, তারপরে হচ্ছে পোস্ট, পেজ, আর্কাইভস, সবগুলোতেই আমরা রাখতে চাই, ঠিক আছে? তারপরে ডিজাইন অ্যান্ড প্রেজেন্টেশন, এগুলো আমাদের সেটআপ করার কোনো দরকারই নেই, ঠিক আছে? এখানে যদি আপনি ওই যে ফেভিকনের জন্য, ওগুলো আমাদের দরকার নাই। অ্যানালাইটিক্স ট্র্যাকিং, এইখান থেকে আমরা যদি ওই যে আমাদের যে ট্র্যাকিং এর যে আইডিটা গুগল অ্যানালাইটিক্স এর, আমি একটু দেখাই কোনটা, গুগল অ্যানালাইটিক্সে যাওয়ার পরে ওই যে উপরে একটা কোড ছিল না, জিটি দিয়ে একটা কোড, ছোট্ট একটা কোড, ওই কোডটা দিতে হয়, ট্র্যাকিং আইডি যেটাকে বলে। নেটের কি অবস্থা! আমরা করতে গেলে আরো কোশ্চেন আসবে নিজেরা করলে, এখন ক্লাস নাই। আচ্ছা